বা সেনা প্রধান তাকে আশ্বস্ত করেছেন যে এতদিনের মধ্যে একটা টাইম ফ্রেমের মধ্যে ইলেকশন হবে। তো প্রধানমন্ত্রী যদি থাকেনি শেখ হাসিনা ইলেকশন হবে মানে আচ্ছা ওই অর্থে বলেছেন যে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন এমনটাই। ওয়াকারুজ্জামানের কথা আসছিল, তিনি তো শেখ হাসিনার মনোনীত, মানে তিনি যাই হোক। তো আবার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরও ক্ষোভ আছে তার উপরে। তিনি শেখ হাসিনাকে চেপে ধরে এক প্রকার বের করে দিয়েছেন দেশ থেকে বের হতে বাধ্য হয়েছেন, এমন কথা শোনা যায়। তো তো শেখ হাসিনার আত্মীয় বলা হয় বা কাছের লোক সেনাপ্রধান, তিনি এই কাজটি কেন করলেন? তিনি ভালোবেসে করেছেন নাকি বাধ্য হয়ে করেছেন? না, মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আমার জানা মতে মনে করেন না যে ওয়াকার সাহেব কিছু করেছেন। এটা এখনো তিনি মনে করেন না। তিনি যদি কখনো প্রকাশ্যে সেটা বলেন তাহলে সেটা নিয়ে আমি উনার মতামতের ভিত্তিতে তখন আলাপ হতে পারে। এখনো পর্যন্ত যেহেতু তিনি এই ধরনের কোনো কথা বলেননি, এগুলো আমার আর আপনার বিশ্লেষণ হতে পারে বা নেতা কর্মীদের বিশ্লেষণ হতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের মুখে এই ধরনের কোনো আমার এখনো পর্যন্ত জ্ঞানত যতটুকু পর্যন্ত আমার ইনফরমেশন আছে তিনি মনে করেন না, এবং তিনি এখনো পর্যন্ত সেটা বলেননি। মিজুম ভাইয়ের সাথে কথা বলতে খুব ভালো লাগে এই জন্য যে আপনি খুব সংক্ষেপে বড় প্রশ্নের ছোট করে উত্তর দেন, তাহলে প্রশ্নগুলো ছোট ছোটই হোক এবং দর্শক বন্ধুরা এখানে প্রশ্ন করতে পারেন, এবং যাদের এই লাইভটি ভালো লাগছে জায়গা আছে যেটা ইলাবোরেট করলে সমস্যা। বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা রাজনীতির ক্ষেত্রে আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে, আমরা অনেক ভুল ভ্রান্তি করেছি। আমরা তো ধরেন একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ তো ধরেন আপনি তো ফেরেশতার সাথে তুলনা করতে পারেন না, ইউটোপিয়ান কোনো কিছু তুলনা করতে পারেন না যে কোনো ভুল ত্রুটিহীন একটা দল থাকতে পারে, তাই না? আমাদের ভুল ভ্রান্তি আছে, এবং যেসব জায়গাতে ভুল ভ্রান্তি আছে আপনারা তো অনেক ভুল ভ্রান্তি ধরে দিচ্ছেন, বলছেন, সমালোচনা করছেন, সেটা আমি ধরেই নেই যে আমাদের ভালোর জন্যই বলছেন, তা না হলে বলতে যাবেন কেন? হ্যাঁ, নিশ্চয়ই চাচ্ছেন যে এই ভুলগুলো যাতে আমরা শুধরাতে পারি। তবে মানুষের বলা অনেক ভুলের সাথে বা অনেক আলোচনার সাথে একমত না হলেও দল ব্যক্তিগতভাবে দলের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এগুলো নিয়ে বৈঠক করছেন, আলোচনা করছেন, এবং তারা মনেও করছেন যে কোন কোন জায়গাতে ভুল ছিল সেগুলোকে ঠিক করে নেতৃত্বর ব্যাপারগুলোতে একটা চিন্তা ভাবনা করে যে নেতৃত্ব নির্বাচনে, তারপরে হলো যে কিভাবে সামনের দিনগুলোতে তরুণদের কাছে যাওয়া যায়, এই ভুল ভ্রান্তি গুলো সমাধান কল্পে কিভাবে কি করা যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা 75 বছরের পুরনো দল। এই দেশ আর বাংলাদেশ, মানে বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ, এই দুটোই সমার্থক। যদি বাংলাদেশ একটা আপনি যদি দেশটাকে একটা সন্তান হিসেবে বিবেচনা করেন, সেই সন্তানের অভিভাবক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটি আপনি যতই আর্গুমেন্ট করেন না কেন, একটা দল 75 বছর চালানো চারটিখানি কথা নাই। এই দীর্ঘ পথ চলাতে আওয়ামী লীগের ভুল ছিল, ভুল আছে, এবং ভবিষ্যতেও ভুল হবে। এমন না যে ভবিষ্যতে ভুলহীন রাজনীতি করবে, সেটা মানুষজন ধরিয়ে দিবে। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ এখন ভাবছে যে তাদের কোথায় কোথায় ভুল ছিল, কোন কোন জায়গাতে উত্তরণের সুযোগ আছে, কাজ করবার সুযোগ আছে, সেই ব্যাপারে চিন্তা ভাবনা করছে আমি যতদূর জানি। আচ্ছা, আমরা আওয়ামী লীগ সরকারের পতন আক্ষরিক করতে বলেন, যে অর্থেই বলেন, এটা তো বাস্তবতা। একটা প্রশ্ন থেকেই যায় যে তিনি ভারতে চলে গেছেন, ভারতে না গিয়ে কি তিনি গোপালগঞ্জে যেতে পারতেন না? মানে সেখানে তো নিরাপদ থাকতেন। না, প্রথম কথা হচ্ছে যে এই সরকারের পতন আমি এটা বলবো না, আমি বলবো যে একটা দখলদারি সরকার দখল করেছে এবং সেটা গায়ের জোরে করেছে, এবং এটাকে আমি একটা দখল বলবো, আমি পতন বলবো না। আর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ থাকতে পারতো কি পারতো না, আমি আপনাকে শুধু একটা কথাই বলি যে প্রধানমন্ত্রী যদি চাইতেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারতেন, এবং তিনি যদি সত্যিকার অর্থেই এই অর্ডারটা দিতেন আইন শৃঙ্খলা বাহিনীদের যে প্রোটেক্ট মি, তাহলে সেদিন মেসাকার হয়ে যেত, সরি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই রক্তপাতটা চাননি। যা রক্তপাত হয়েছে তাতেই তিনি শকড। এটা আমি খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রধানমন্ত্রী কোনোভাবে রক্তের উপর দিয়ে রক্ত নিয়ে তিনি ক্ষমতায় থাকতে চাননি। এটা আপনার কাছে মনে হতে পারে যে তাহলে আপনি অনেক হত্যার রেফারেন্স টানবেন, সেগুলো আমি উত্তর দিতে রাজি আছি। কিন্তু একটা কথা জেনে রাখেন যে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে খুবই শকড,
এবং তিনি এই রক্তের উপর দিয়ে কোনোভাবে একটা দেশ পরিচালনা করতে কোনোভাবেই আগ্রহী ছিলেন না, ফলে সবার স্বার্থে তিনি সেখান থেকে সরে গেছেন এবং দখলদার বাহিনী সেই জায়গাটা দখল করেছে সবার স্বার্থে। আর আপনি যে গোপালগঞ্জের কথা বলছেন, সেটা হচ্ছে যেভাবে জামাত শিবির হিজবুত তাহরীর ছেলেরা এই গণভবনে ঢুকে গেছে, যেভাবে তারা স্নাইপার এনেছে, তাদের হাতে অস্ত্র ছিল, মাননীয় প্রধানমন্ত্রী তাকে মেরে ফেলতো। আপনারা 1975-এ আমরা আপনার জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা সমালোচনা করি যে উনার তো 45 মিনিট বা 40 মিনিটের মতো সময় ছিল, তিনি কেন পালালেন না। আমরা যতই বোঝানোর চেষ্টা করি যে বঙ্গবন্ধু সেইটাই এমন ছিল যে তিনি যেখানে আছেন সেখানেই থাকবেন, উনি মানুষটাই এমন। একই ঘটনা প্রধানমন্ত্রীর ক্ষেত্র, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গা ছেড়ে যাবেনই না, তিনি গণভবন থাকবেন। রীতিমতো ছোট আপা রেহানা আপা অনেকটা ওনাকে জড়িয়ে ধরে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে। সেখানকার যারা সিকিউরিটি অফিসাররা ছিল প্রত্যেকে তার কাছে রিকোয়েস্ট করে হাত জোর করে করেছে যে যারা স্যার ডাকেন তাকে বলছে স্যার আপনি চলেন, মানে সবাই ওইখানে একটা ইমোশনাল জায়গা তৈরি হয়েছে তাকে বাঁচানোর জন্য। প্রধানমন্ত্রী বলেছেন আমাকে যদি মারতে হয়, আমাকে যদি খুন করতে হয়, আমি এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো, আমার রক্তের উপর দিয়ে জনগণ যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু মুজিব কন্যা যাবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা বলেছেন। কিন্তু সেখানে উনার ছোট বোন ছিলেন, সেখানে আরো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছিলেন, তারা এই দায়টুকু কোনোভাবে নিতে চান নাই, কারণ আজীবনের জন্য এই দায়টা তাদের কাঁধে আসবে। অনেকটা জোর করে প্রধানমন্ত্রীকে বলেছেন আপা আপনাকে এখান থেকে যেতে হবে, তা না হলে এরা মানে এখানে যারা জনগণ এসেছে তারা এই জামাত শিবির হিজবুত তাহরীর এই যারা খুনে আছে, খুনে লোকজন এসেছে মেরে ফেলতো। সেই কারণেই তিনি সেখান থেকে তার আত্মীয় স্বজনরা তাকে বের করেছে, আদারওয়াইজ প্রধানমন্ত্রী মৃত্যুকে ভয় পান না। এমন অনেক কথা শোনা যায় যে শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে সেনাপ্রধান সহ অন্যান্য সামরিক বাহিনীর সদস্যদেরকে বা নেতৃত্বের আছেন এমন কেউ, দায়িত্বে আছেন এমন ব্যক্তিদের উপর ক্ষোভ ছেড়েছেন, এই বলে যে তোমাদের আমি এই পোস্ট পদবি দিয়েছি, তোমরা ছাত্রদের উপর গুলি করো। মানে এটা আমরা প্রথম আলোতে দেখেছি, এবং প্রথম আলোতে এটাও দেখেছি আওয়ামী লীগের নাম প্রকাশ না করার শর্তে কিছু জ্যেষ্ঠ নেতারা বলেছেন যে শেখ হাসিনা তাদের কথা মন্তব্য শোনেননি, তিনি শুনেছেন পঞ্চপাণ্ডব টাইপের কিছু ব্যক্তিদের, এবং নাম উল্লেখ করেছেন আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ থেকে শুরু করে এই ধরনের ব্যক্তিরা শেখ হাসিনার কাছে নাকি মাঠ পর্যায়ের অবস্থান পৌঁছাননি, মাইরে ফেলবো ধরে ফেলবো এরকম একটা আচরণ নাকি হয়েছিল, মানে শেখ হাসিনাকে বুঝিয়েছেন যে আমরা আছি, এরকম কিছু। এখানে দুটো প্রশ্ন করেছেন আসাদ ভাই আপনি আমাকে। একটি প্রশ্ন হচ্ছে যে তিনি গুলি চালাতে কি বলেছেন কিনা, বা তোমাদেরকে আমি পদ পদবি দিয়েছি এই ধরনের কথা বলেছেন কিনা। আমি জানি না, যে আমি বাংলাদেশ আওয়ামী লীগে আমার কোনো পদ নেই, আমি পদহীন, কিন্তু আপনি জানেন যে ফলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কোনো কিছু দায়িত্ব নিয়ে বলাটা আমার জন্য ঝক্কি। বাট আপনি জানেন আমার যতটুকু এই পর্যন্ত আমার জানা মতে, এবং আমার জানার ব্যাপারে নিশ্চয়ই আপনার একটা ধারণা থাকবে, এবং খুবই অথেন্টিক জানাই সেটা, এখনো পর্যন্ত আমি আপনাকে বলছি ওই জায়গাতে আমার জানার জায়গাতে আমি দায়িত্ব নিয়ে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো আর্মি চিফকে বা কাউকে কোনো দোষী বলেননি, আমি শুনিনি, আমার জানা মতে তিনি এই ধরনের কোনো কথাবার্তা বলেননি। কেউ যদি বলেও থাকে তাহলে সেই দায়িত্ব হয়তো বা সেটা আমার অজানা, আমি সেই ব্যাপারে কোনো কমেন্ট করব না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কাউকে কোনো দোষী সাব্যস্ত করেননি, তিনি এখনো ট্রমার মধ্যে আছেন, তিনি এক ধরনের শকের মধ্যে আছেন, বিশেষ করে তার নাগরিকরা, তার জনতারা সেখানে রক্তপাত তারা মারা গেছে, এই ব্যাপারটাতে তিনি এখনো ব্যথিত, তিনি এখনো মানুষের কথা ভাবছেন, এখনো তিনি জিজ্ঞেস করছেন তার আশেপাশের মানুষকে যারা তাদের সাথে যোগাযোগ হচ্ছে যে এই বিধবা নারীরা তারা ট্যাক্স পাচ্ছেন কিনা। উনি কিন্তু অনেক নারীকে আপনার দত্তক নিয়েছিলেন, তার মেয়ে আছে, কিন্তু দত্তক নেওয়া মেয়ে আছে, তারপরে অনেককে বিয়ে দিয়েছিলেন, একদম মেয়ে ছেলের মতো উনি পালতেন অনেককে, তাদের খোঁজ খবর নেন। তারপরে সবাই ঠিক মতো আপনার ওই যে তিনি যেটা চালু করেছিলেন বিধবা ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, তারপর হচ্ছে বিয়ে ভাতা, নানান ধরনের, এগুলো এই সরকার এসে বন্ধ করে দেওয়ার পর উনি প্রচন্ড ব্যথিত হয়েছিলেন, এবং তিনি এখনো আমার জনগণই বলেন এবং তাদের জন্যই তিনি ব্যথিত। আর আপনি যেটা বলেছেন মাঠ পর্যায়ে যে ব্যাপারটা, সেটা আমি আপনাকে বলতে পারি যে এইখানে নানান ধরনের নানা মুনির মত আছে। বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি, এখানে যেমন একেবারে তৃণমূল পর্যায়ের একেবারে
মানে মাটি লেগে থাকা রাজনীতিবিদ আছেন, একইভাবে এখানে কখনো ধরেন ওই অর্থে তৃণমূল রাজনীতি করেনি, ধরেন তৃণমূল রাজনীতিতে অনেক পরে এসছেন বা একেবারে নবীন, এই ধরনেরও আছে। এগুলো সবকিছুরই সংমিশ্রণ। আপনি জানেন যে এই দলে যেমন অনেক এলিট শ্রেণীও আছে, এই দলে একেবারেই প্রান্তিক শ্রেণীর মানুষরাও আছে। ফলে বাংলাদেশ আওয়ামী লীগ জায়গাটাই হচ্ছে একটা বৈচিত্র্যের জায়গা, যেখানে অনেক ধরনের ভাবনার সুযোগ আছে, এবং এই মিথস্ক্রিয়াটার সুযোগ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ করে দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথিত এক মাস্টার মাইন্ড, তো তিনি মাহফুজ নামের সেই ছেলেটি, সে বলছে যে হুমকি ধুমকি দিচ্ছে এক প্রকার, যে আমরা সহিংসতার রাজনীতি করতে চাই নাই, আমাদের বাধ্য করছে মুজিববাদ, এই সেই, এগুলোর কবর দেবো, এই সেই নানান ধরনের কথা একটু আগে আমি পড়ছিলাম। এবং আমরা এটাও দেখলাম যে বাংলাদেশের একটি কোর্টের সামনে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা মিছিল করেছেন, এবং সেখানে আমাদের যে সেই যে পরিচিত যে স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সেই স্লোগানে মুখরিত ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রতিটি রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে। এখন সেখানে অনেক বিষয় থাকে, গণহত্যা, এই সেই অনেক ধরনের অনেক বিষয় থাকে, যেটা জামাতের বিরুদ্ধে ছিল। এখন অনেকে কেউ কেউ আওয়ামী লীগের ব্যাপারে আঙুল তুলছেন, কিন্তু দল তো দোষ করে না, দোষ করে কিছু ব্যক্তি। তাদের শাস্তি কি হওয়া উচিত বা সেসব বিষয় নিয়ে আপনি টাচ করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত চান যে দলের নেতাকর্মীরা যেভাবে, দলের নেতাকর্মীদের প্রতি ধরপাকড় হচ্ছে, যেভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তিনি এই মুহূর্তে এখন পর্যন্ত অবজারভেশন একটা জায়গাতে আছেন। তিনি দেখতে চান, তিনি পর্যবেক্ষণ করছেন, এবং তিনি মনে করেন না যে এখনই নেতা কর্মীদেরকে মাঠে নামতে বলা বা রাজনীতিতে যেটা আমরা বলি যে রাস্তার যে রাজনীতিটা, রাজপথের রাজনীতি, সেই জায়গাটাতে এখনো আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীকে আগ্রহী মনে হয়নি। এর একটা ব্যাখ্যাও আছে ওনার কাছে, সেটা হচ্ছে যে যেভাবে ধরপাকড় হচ্ছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে নির্যাতন করা হয়েছে, আর যে ঘটনাটা 5 তারিখে ঘটে গেছে, সেইটাও আসলে বলা যায় যে আমাদের পর্যালোচনার যে মোমেন্ট গুলো, সেগুলো এখনো পর্যন্ত আসলে আওয়ামী লীগ শুরু করেনি, ভাবছে, দলীয়ভাবে নিজেদের ভেতরে নেটওয়ার্ক গুলো সবাই মেনটেন করছে, কিন্তু রাজপথের রাজনীতিটাতে এখনো দলের যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, এরপরও আরো যারা নেতৃত্বস্থানীয় যারা আছেন, আমার মনে হয় না তারা এখনো পর্যন্ত এটা চাইছেন এই মুহূর্ত পর্যন্ত। আপনি বারবার একটি শব্দ ব্যবহার করছেন, মাননীয় প্রধানমন্ত্রী, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই শব্দটা নিয়ে অনেকেই অনেক ধরনের গুঞ্জন রয়েছে যে তিনি পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আবার রুমিন ফারজানা সহ অন্যান্য বিএনপির বা অনেক ব্যক্তিরাও কিন্তু এই কথাটি বলেছেন যে হ্যাঁ, শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী। আপনি কি সেই অর্থেই তাকে প্রধানমন্ত্রী ভাবছেন, নাকি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেই আপনি তাকে? না, তিনি মাননীয় প্রধানমন্ত্রী যদি এখনো প্রধানমন্ত্রী না থাকতেন, তিনি ক্ষমতা হস্তান্তর করে বা তিনি যদি পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করে অন্য একজনের কাছে দিতেন, ঘটনা যদি এমন হতো, তাহলে আমি তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বলতাম বা সাবেক প্রধানমন্ত্রী বলতাম। যেহেতু তিনি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাই আমি তাকে প্রধানমন্ত্রী সম্বোধন করছি। তিনি কি পদত্যাগ করেছিলেন? এটা নিয়ে অনেকেরই প্রশ্ন। প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি, তিনি কোনো পদত্যাগ পত্র জমা দেননি। এই পদত্যাগ পত্র দেওয়ার সুযোগও মূলত তার ছিল না, তাকে যে টাইম ফ্রেমটা বেঁধে দেওয়া হয়েছে। আপনারা জানবেন যে সেনাপ্রধান মিস্টার ওয়াকার সাহেব, তিনি কিন্তু কয়েক রকমের কথা বলেছেন। একটা হচ্ছে তিনি যে চলে গেছেন এটা ওয়াকার সাহেব জানতেন না। তারপরে প্রথমবার বলেছেন যে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন, একবার বলেছেন 45 মিনিট সময় দিয়েছেন। ফলে তার কথা খুবই বিভ্রান্তিমূলক আসলে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে, আপনারা দেখেছেন যে একটি ফোন কনভারসেশনে তিনি পরিষ্কারভাবে বলেছেন, এবং একই সাথে আমাদের যে প্রধানমন্ত্রীর পুত্র বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করেননি এবং পদত্যাগ পত্র জমা দেননি, এবং ক্ষমতা হস্তান্তর তিনি কার কাছে করবেন? সুযোগ তো নেই এখানে। আর সেটা যদি হয়েও থাকে, এখনো পর্যন্ত এই সরকার এত কিছু দেখাচ্ছে
এই সরকার সেই পদত্যাগ পত্রের একটা কপি দিলেই তো পারে, আমরা সবাই দেখতাম, এটাই রহস্য। অপরাধের কিছু নেই। রহস্য। নিঝুম ভাই আরেকটা বিষয় যে আর তিনি যদি পদত্যাগ করেও থাকতেন, এটাও আমি আপনাকে একটু বলি, ধরা যাক যে তিনি পদত্যাগ করেছেন, আমি আপনার সাথে যুক্তির খাতিরে যদি তা ধরেও নেই, পরবর্তী প্রধানমন্ত্রী আসার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন, এইটাও আমাদের 57(2) বলা। আমি আইন বিশেষজ্ঞ বা আইনের ছাত্র কিছুই না, তারপর আমি এটা জানার চেষ্টা সংবিধানে তো করছিলাম। একদম নরমাল, যে কেউ এটা দেখতে পারে। হ্যাঁ, তো আপনি সজীবদের জয়ের কথা বলছিলেন, তিনি শেখ হাসিনার আমাদের আওয়ামী লীগের যিনি নেত্রী আর কি, তার সন্তান। তো তিনি তো এই কথাও বলেছিলেন যে তিনি আশা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস